হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছে। আজকে আমরা ক্লাস 11 থেকে খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পরমাণুর রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকের প্রথম ক্লাস ইন্ট্রোডাকশান। আজকের আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখো রাসায়নিক বন্ধন বলতে কি বোঝায়। এটা আমরা সবাই দেখেছি যে নিষ্ক্রিয় মৌল কারা, যেমন হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন। এই ছটা হলো নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌলগুলো সাধারণত দেখা যায় প্রকৃতিতে এরা এককভাবে থাকে, স্বাধীনভাবে থাকে, কেউ কারোর সঙ্গে থাকে না। কিন্তু এই নিষ্ক্রিয় মৌলগুলোকে যদি বাদ দিয়ে বাকি মৌলগুলো আমরা দেখি, এই বাকি মৌলগুলি সবই দেখা যায় তারা একই মৌলের অণুগুলো বা বিভিন্ন মৌলের অণুগুলো তারা পরস্পরের সঙ্গে যুক্ত একটা জোটবদ্ধ হয়ে থাকে, একটা পরমাণু পুঞ্জ হয়ে থাকে। এই জোটবদ্ধ বা পরমাণু পুঞ্জকে বলা হয় কি অণু। এই জোটবদ্ধ পরমাণু পুঞ্জকে নাম দেওয়া হলো কি অণু বা আয়ন। এখন এই অণুর মধ্যে যে অনেকগুলো পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে আছে, তারা কীভাবে যুক্ত হয়ে আছে? নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা আকর্ষণ বল আছে, তাই না? আকর্ষণ বল যদি না থাকে তারা কি করে যুক্ত হয়ে থাকবে? এই যে তোমরা আমার এই ভিডিওটা দেখছো, নিশ্চয়ই কিছু একটা আকর্ষণ আছে যে আমরা আজকের এই ভিডিও থেকে কিছু একটা শেখার চেষ্টা করবো বা শিখতে পারবো। তাহলে দেখো এই পরমাণুগুলো যে অণুর মধ্যে জোটবদ্ধ হয়ে আছে, নিশ্চয়ই তাদের মধ্যে কোনো একটা আকর্ষণ বল রয়েছে। যে আকর্ষণ বলের জন্য এই একটা অণু বা আয়নের মধ্যে অনেক পরমাণু, দুটো তিনটে চারটে পরমাণু একসঙ্গে জোটবদ্ধ হয়ে রয়েছে, সেই বিশেষ আকর্ষণ বলকে নাম দেওয়া হলো কি রাসায়নিক বন্ধন। সেই বিশেষ আকর্ষণ বলকে নাম দেওয়া হলো রাসায়নিক বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন এটা কি? এটা এক বিশেষ ধরনের আকর্ষণ বল। এটা এক বিশেষ ধরনের আকর্ষণ বল। এটা একটা বিশেষ ধরনের আকর্ষণ বল। এখন এই আকর্ষণ বলের রহস্যটা কোথা থেকে আসছে, অর্থাৎ এই আকর্ষণ বলটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে, তাই না? এই আকর্ষণ বলটা আসছে কোথা থেকে? তখন পর্যন্ত কিন্তু দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হয়নি। তারপরে যখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই আবিষ্কার হলো, তখন আমরা পেলাম কি পরমাণুর ইলেকট্রনীয় কাঠামো, অর্থাৎ ইলেকট্রনীয় কাঠামো বুঝলাম। এবং সেই ইলেকট্রনীয় কাঠামো থেকে বুঝলাম যে নিশ্চয়ই এমন কোনো ইলেকট্রনীয় বিন্যাস রয়েছে, এমন কোনো ইলেকট্রনীয় কাঠামো রয়েছে যে কাঠামোতে এই পরমাণুগুলো যেতে চায়। অর্থাৎ এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এরা যে সুস্থির, এরা কারোর সঙ্গে বিক্রিয়া করে না, তার মানে এদের মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ ধরনের একটা ইলেকট্রনীয় কাঠামো আছে যেটা অন্য পরমাণুগুলোর মধ্যে নেই। তাহলে সেই পরমাণুগুলো এই বিশেষ ইলেকট্রনীয় কাঠামোতে যেতে চায়। এখান থেকেই কিন্তু একটা যোজ্যতার একটা নতুন ধারণা সৃষ্টি হলো। এরপরে বিজ্ঞানী লুইস এবং কোসেল, যোজ্যতার একটা ইলেকট্রনীয় তত্ত্ব দিল। যোজ্যতার একটা ইলেকট্রনীয় তত্ত্ব আমাদের কাছে পরিবেশন করলো। যোজ্যতার একটা ইলেকট্রনীয় তত্ত্ব। সেই যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্বে কি বলা হচ্ছে? পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি রাসায়নিক বিক্রিয়ার জন্য দায়ী। অর্থাৎ এরাই হচ্ছে যোজ্যতার জন্য দায়ী, এরাই রাসায়নিক বন্ধন করে। অর্থাৎ পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। বিজ্ঞানী লুইস এবং কোসেল এই যে সর্বস্থকক্ষের ইলেকট্রন যারা রাসায়নিক
বন্ধনে অংশন করে, এদের নাম দেওয়া হলো কি, এদের নাম দিল যোজক ইলেকট্রন। যোজক ইলেকট্রন বা ইংরেজিতে বললে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন, এই যোজক ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন এরাই কিন্তু রাসায়নিক বন্ধনের জন্য দায়ী, অর্থাৎ এরাই রাসায়নিক বন্ধন করে। বুঝতে পারছেন? এদেরকে নাম দিল যোজক ইলেকট্রন। এখন দেখো এই যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে এদের আয়নন বিভবের মান খুব বেশি। এই নিষ্ক্রিয় মৌলগুলির আয়নন বিভব খুব বেশি, আয়নন বিভব খুব বেশি এবং ইলেকট্রন আসক্তি খুব কম। ইলেকট্রন আসক্তি খুব কম। নিষ্ক্রিয় মৌলগুলির আয়নন বিভব খুব বেশি, ইলেকট্রন আসক্তি খুব কম। এই নিষ্ক্রিয় মৌলগুলি স্বাভাবিকভাবে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, এরা নিষ্ক্রিয়। এরা নিষ্ক্রিয়, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাই এদের নিষ্ক্রিয় গ্যাস বলে। এবং এরা পর্যায় সারণীতে শূন্য শ্রেণীতে অবস্থিত। তার মানে কি এদের যোজ্যতা শূন্য, তার মানে কি এরা কারোর সঙ্গে কোনো বিক্রিয়া করে না। এখন এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 1s2 হিলিয়াম। বাকিগুলোর যদি আমরা দেখি এদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস ns2 np6। এদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস দেখো, বাকিগুলোর ns2 np6। এর হিলিয়াম শুধুমাত্র 1s2, বাকিগুলো ns2 np6। অর্থাৎ কি এদের সর্বস্থ কক্ষে রয়েছে 8টি ইলেকট্রন, সর্বস্থ কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে। আর একমাত্র হিলিয়ামটা হচ্ছে এখানে 2টি ইলেকট্রন, এখানে 2টি ইলেকট্রন। সুতরাং হিলিয়ামের শেষ কক্ষে 2টি ইলেকট্রন, বাকি সবাই শেষ কক্ষে 8টি ইলেকট্রন, অর্থাৎ ns2 np6। সুতরাং এই যে বিন্যাসটা 8টি ইলেকট্রন ns2 np6 বা 2টি ইলেকট্রন, নিশ্চয়ই এটা খুব সুস্থির ইলেকট্রন বিন্যাস। কারণ কি এই বিন্যাস দেখো এরা হচ্ছে খুব নিষ্ক্রিয়, এরা রাসায়নিক অংশগ্রহণ করে না, তার মানে এই বিন্যাসটা নিশ্চয়ই খুব সুস্থির বিন্যাস। এখান থেকে এলো অষ্টক সূত্র বা দ্বৈত সূত্র। তাহলে দেখো এই যে ধারণা, অর্থাৎ 2টি ইলেকট্রন বা 8টি ইলেকট্রন থাকলে সুস্থিত হবে, সুস্থিত ইলেকট্রন বিন্যাস। যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলো সুস্থিত এবং তাদের এই বিন্যাস, সুতরাং এই বিন্যাসটা সুস্থিত বিন্যাস। এখান থেকে এলো যে অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র। মানে কি প্রতিটা মৌল তাদের সর্বস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস 8টা রাখার চেষ্টা করে। কারণ কি 8টা করতে পারলে তাদের বিন্যাসটা সুস্থিত হবে এবং তারা সেই মৌলগুলো সুস্থিতি লাভ করবে। অথবা তারা শেষ কক্ষে 2টো ইলেকট্রন রাখার চেষ্টা করে, 2টো ইলেকট্রন থাকলে তারা সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। এটাকে বলা হচ্ছে দ্বৈত সূত্র। এখন দেখো এই সর্বস্থ কক্ষের ইলেকট্রনগুলোকে আমরা কিভাবে দেখাবো। সর্বস্থ কক্ষের ইলেকট্রনগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বাকি কিন্তু ভেতরের কক্ষে ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাই সর্বস্থ কক্ষে ইলেকট্রনগুলোকে দেখানোর জন্য মার্কিন বিজ্ঞানী জিএন লুইস একটা বিশেষ পদ্ধতি নিয়েছে। তিনি কি করেছেন না, সর্বস্থ কক্ষে ইলেকট্রনগুলোকে একটা বিন্দু দিয়ে সূচিত করা হবে এবং যেটা ওই মৌলের চিহ্ন চারপাশে লেখা হবে। যেমন দেখো আমি যদি দ্বিতীয় পর্যায়ে লিখি লিথিয়াম, লিথিয়ামের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে, 1টি ইলেকট্রন, সুতরাং এখানে একটা ডট দিলাম। 2 1 শেষ কক্ষে 1টি ইলেকট্রন। এরপর দেখো বেরিলিয়াম, এটা হচ্ছে 2 2 শেষ কক্ষে দেখো 2টি ইলেকট্রন, সুতরাং এখানে 2টো ইলেকট্রন দিলাম, 2টো বিন্দু দিলাম। একই রকমভাবে বোরন, বোরনের দেখো শেষ কক্ষে 3টি ইলেকট্রন, সুতরাং এখানে 3টে ইলেকট্রন দেব, 3টি ইলেকট্রন। কার্বনের শেষ কক্ষে 4টি ইলেকট্রন, সুতরাং এখানে 4টে বিন্দু দেব। নাইট্রোজেনের শেষ কক্ষে 5টি ইলেকট্রন, সুতরাং এখানে 5টা বিন্দু দ্বারা সূচিত করব। এইভাবে সর্বস্থ কক্ষে ইলেকট্রনগুলোকে আমরা বিন্দু দ্বারা সূচিত করব। এটা বিজ্ঞানী জিএন লুইস প্রবর্তন করেছিলেন। আমরা এই লুইস বিন্দু দ্বারা সূচিত করার ফলে সুবিধা কি, এটাকে আমরা লুইস প্রতীক বলা হচ্ছে, লুইস প্রতীক বা লুইস বিন্দু। এই লুইস বিন্দু দ্বারা সূচিত করার ফলে সুবিধাটা কি, দেখো এই যে যতগুলো বিন্দু দ্বারা সূচিত করছি, অর্থাৎ সর্বস্থ কক্ষে যত ইলেকট্রন, এই বিন্দুর সংখ্যা যত তার যোজ্যতাও ঠিক তত। অর্থাৎ লিথিয়ামের যোজ্যতা কত, 1। এখানে আমরা দেখো এই বিন্দু দ্বারা সূচিত করার ফলে যতগুলো বিন্দু হবে তার যোজ্যতা ঠিক তত। লিথিয়ামের যোজ্যতা 1, বেরিলিয়ামের যোজ্যতা কত, 2 হবে, বোরনের যোজ্যতা 3, কার্বনের যোজ্যতা 4। এরপর দেখো যখন আবার
4 পর্যন্ত যোজ্যতা এইভাবে হবে। যখন 5 থেকে বিন্দুর সংখ্যা 5, 6, 7, 8 হবে তখন 8 থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ যেমন নাইট্রোজেনের শেষ কক্ষে দেখো এখানে 5টা বিন্দু আছে, সুতরাং এর যোজ্যতা কত হবে? 8 - 5 = 3। যদি আমরা অক্সিজেন দেখি, অক্সিজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন? 6টা, সুতরাং এখানে 6টা বিন্দু থাকবে, সুতরাং এখানে যোজ্যতা অক্সিজেনের কত হবে? 8 - 2 8 - 6 = 2, অর্থাৎ যোজ্যতা 2 হবে। সুতরাং এইভাবে হচ্ছে যোজ্যতাগুলো আমরা সহজে ধরতে পারবো এই লুইস বিন্দু দিয়ে। এবারে আমরা যেটা আলোচনা করব, দেখো রাসায়নিক বন্ধন কীভাবে ঘটে, অর্থাৎ পরমাণু সময়ের এই যে নোবেল গ্যাস সময়ের ন্যায় সুস্থির ইলেকট্রন বিন্যাস কীভাবে লাভ করে। পরমাণুগুলো চায় কিন্তু প্রত্যেকে সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করতে, পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের ন্যায়। কিন্তু তারা কীভাবে লাভ করবে, কি কি উপায়ে এই যে কোনো পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করবে, সেটা আমরা জেনে নিই। দেখো 3টে উপায় আছে। প্রথম উপায় কি? একটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন অপর একটি পরমাণুর সর্ববহিস্থ কক্ষে স্থানান্তর দ্বারা। তাহলে একটা পরমাণু তার সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন অপর একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষে এক বা একাধিক ইলেকট্রন স্থানান্তর করে দিয়ে। আমি একটা উদাহরণ দিই, দেখো ধরো সোডিয়াম এবং ক্লোরিন, এরা পরস্পর কীভাবে সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করবে। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 1, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে একটি ইলেকট্রন, সবে মাত্র বোঝালাম, লুইস বিন্দু দিয়ে সূচিত করলাম। আর ক্লোরিন শেষ কক্ষে দেখো 17টা ইলেকট্রন, 2, 8, 7, শেষ কক্ষে 7টা ইলেকট্রন, সেটাকে আমরা লুইস বিন্দু দিয়ে সূচিত করছি। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য এটাকে আমি মোটা করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, পুরো এটাকে ঢেকে দিলাম। এবার দেখো প্রত্যেকে চায় কি শেষ কক্ষে 8টা ইলেকট্রন রাখা, যেটাকে হচ্ছে অষ্টক নিয়ম, তবেই তো নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করবে। দেখো এখান থেকে যদি একটা বেরিয়ে যায় তাহলে 2, 8, এখানে যদি একটা আসে তাহলে কত হবে? 8টা হয়ে যাবে। সুতরাং কী করবে? সোডিয়াম এই একটি ইলেকট্রন বর্জন করে দিল আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে সোডিয়াম থেকে একটি ইলেকট্রন অপর একটা মৌল ক্লোরিনে স্থানান্তরিত দিল, আর ক্লোরিন সোডিয়াম থেকে একটি ইলেকট্রন গ্রহণ করলো। ফলে কী হচ্ছে? দেখো সোডিয়াম 2, 8 হয়ে গেল, তাই তো। আর ক্লোরিন কি হলো? ক্লোরিন দেখো এখানে ক্লোরিনের ছিল 7টা ইলেকট্রন আর একটা সোডিয়াম থেকে ইলেকট্রন পেল, সুতরাং এটা 2, 8, 8। দেখো এখন যদি আমরা দেখি ইলেকট্রনীয় কাঠামো, সোডিয়ামের শেষ কক্ষে 8টা ইলেকট্রন, ক্লোরিনেরও শেষ কক্ষে 8টা ইলেকট্রন, তাহলে প্রত্যেকের শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন হয়ে গেল, তাহলে এরা প্রত্যেকে সুস্থিত হয়ে গেল। এখন সোডিয়াম থেকে যেহেতু একটি ইলেকট্রন চলে গেল, তাহলে সোডিয়ামটা কী হবে? ইলেকট্রনের ঘাটতি, সুতরাং এটা হচ্ছে Na+, ইলেকট্রনের ঘাটতি হলো, অর্থাৎ ক্যাটায়ন তৈরি হলো। আর Cl মানে দেখো একটি ইলেকট্রন পেলো, সুতরাং Clটা হচ্ছে মাইনাস, একটি ইলেকট্রন পেয়ে গেল, তাহলে একটি ইলেকট্রনের আধিক্য হলো, সুতরাং এটা মাইনাস হলো। সুতরাং এরা ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করলো এবং প্রত্যেকে সুস্থির ইলেকট্রন গঠন পেয়ে গেল। এবার দেখো এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে এদের মধ্যে কী হবে? স্থির তড়িৎ আকর্ষণ বল হবে, ফলে এরা তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে যুক্ত হয়ে NaCl যৌগ তৈরি করলো। সুতরাং এইভাবে দেখো সোডিয়াম আর ক্লোরিন তাদের শেষ কক্ষে ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের মতো করে তারা NaCl যৌগ গঠন করলো। আশা করছি এটা বুঝতে পারলে। তাহলে এইভাবে হচ্ছে এক বা একাধিক ইলেকট্রন অন্য একটা পরমাণুর কক্ষে স্থানান্তরিত হয়ে গিয়ে তারা সুস্থির ইলেকট্রন লাভ করে তড়িৎযোজী যৌগ তৈরি করলো। ফলে এই যে যৌগটা হলো এটার নাম দেওয়া হবে তড়িৎযোজী যৌগ। যেহেতু এখানে তড়িৎ সৃষ্টি হলো ফলে এটা তড়িৎযোজী যৌগ, বা এটাকে বলা হয় আয়নীয় যৌগ। যেহেতু আয়ন তৈরি হলো তাই এটা আয়নীয় যৌগ বলা যেতে পারে। আর এদের মধ্যে যে বন্ধনটা থাকবে, এই সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে যে বন্ধন, সেটাকে বলা হয় আয়নীয় বন্ধন। এটার নাম দিয়ে হলো আয়নীয় বন্ধন, বা বলা যেতে পারে তড়িৎযোজী বন্ধন। তাহলে এই একটা উপায় বুঝলাম যে কোনো একটা পরমাণুর সর্বস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন অপর একটা পরমাণুর সর্বস্থ কক্ষে স্থানান্তরিত হলো, এর ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হলো, তারা প্রত্যেকে সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ পেল, শেষ কক্ষে 8টা হলো এবং তারা তড়িৎ আকর্ষণের সাহায্যে পরস্পর যুক্ত হয়ে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ তৈরি করলো এবং তাদের মধ্যে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন সৃষ্টি হলো। এরপর দেখো 2 নম্বর উপায় কি? 2 নম্বর উপায় কি? দুটি পরমাণুর সর্বস্থ কক্ষের সমসংখ্যক ইলেকট্রনের সমন্বয়ে গঠিত
দুটি পরমাণুর সর্বস্থ কক্ষের সমসংখ্যক ইলেকট্রনের সমন্বয়ে গঠিত এক বা একাধিক ইলেকট্রন জোড় উভয় পরমাণু কর্তৃক সমভাবে ব্যবহার দ্বারা। অর্থাৎ কি, প্রত্যেকে তাদের শেষ কক্ষের ইলেকট্রন সমানভাবে দিল, দিয়ে তারা ইলেকট্রন জোড় তৈরি করলো এবং সেগুলো তারা সমানভাবে ব্যবহার করবে। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। দেখো, ধরো হাইড্রোজেন আর হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। এই হাইড্রোজেনের শেষ কক্ষে একটি ইলেকট্রন, এই হাইড্রোজেনের শেষ কক্ষে একটি ইলেকট্রন। তাহলে কী হবে, এরা পরস্পরের সঙ্গে কী হবে, যেহেতু প্রত্যেকে একটা করে ইলেকট্রন, কেউ কাউকে ইলেকট্রন দিতেও পারছে না, নিতেও পারছে না। ফলে এক্ষেত্রে কী হবে, দেখো এরা প্রত্যেকে ইলেকট্রন সমভাবে ব্যবহার করে একটা ইলেকট্রন জোড় তৈরি করছে। অর্থাৎ এ একটা ইলেকট্রন দিল, এও একটা ইলেকট্রন দিল, প্রত্যেকে একটা করে ইলেকট্রন দিয়ে এই একটা ইলেকট্রন জোড় তৈরি করলো। এই একটা ইলেকট্রন জোড়, একটা ইলেকট্রন জোড় হলো। এই ইলেকট্রন জোড়টা উভয় পরমাণু কর্তৃক সমভাবে ব্যবহার হবে। অর্থাৎ এই ইলেকট্রনটা এই হাইড্রোজেনের ব্যবহার করতে পারবে, আবার দেখো এই ইলেকট্রন জোড় এই হাইড্রোজেনের ব্যবহার করতে পারবে। অর্থাৎ এই ইলেকট্রন জোড়টা উভয় পরমাণু কর্তৃক সমভাবে ব্যবহার হবে। ফলে এদের মধ্যে তৈরি হলো একটা বন্ধন, এইচ বন্ধন এইচ। তাহলে এটা যেহেতু উভয় দেখো প্রত্যেকে একটা করে ইলেকট্রন দিল এবং উভয় সমভাবে ব্যবহার করলো এটা, এর ফলে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হলো এবং তারা সুস্থির ইলেকট্রন বিন্যাস পেলো। কি, প্রত্যেকের শেষ কক্ষ থেকে দুটো করে ইলেকট্রন হয়ে গেল। তাহলে এরা হিলিয়ামের ন্যায় সুস্থির ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল এবং তাদের মধ্যে একটা বন্ধনও তৈরি হলো। এই বন্ধনকে নাম দেওয়া হলো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। কেন এটা সমযোজী? কারণ এখানে দেখো উভয়ের যোজ্যতা সমান, উভয়ের প্রত্যেকে একটা করে ইলেকট্রন দিয়েছে, প্রত্যেকের যোজ্যতা দেখো এক, যেহেতু একটা ইলেকট্রন দিয়েছে প্রত্যেকের যোজ্যতা এক, তাহলে প্রত্যেকের যোজ্যতা সমান এবং এই জন্য এটার নাম দেওয়া হলো সমযোজী বন্ধন। এবং এই যে যৌগটা হলো এটা হচ্ছে সমযোজী যৌগ, এটা হচ্ছে সমযোজী যৌগ, সমযোজী যৌগ। আরেকটা উদাহরণ দিয়ে দেখো, আরেকটা উদাহরণ দিলে আরো বুঝতে সুবিধা হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো ধরো H2O, একটা অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত হচ্ছে। দেখো একটা অক্সিজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন, H2O, যৌগটা হলো H2O। অর্থাৎ কি, এখানে একটা অক্সিজেন দুটো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হচ্ছে, প্রত্যেকে তাদের সুস্থির ইলেকট্রন লাভ করার জন্য। অক্সিজেন ইলেকট্রন দেখো, অক্সিজেন ইলেকট্রন কতগুলো, শেষ কক্ষে 6টা ইলেকট্রন, প্রত্যেকে দেখো অক্সিজেনের শেষ কক্ষে 6টা ইলেকট্রন। আর হাইড্রোজেনের শেষ কক্ষে একটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের শেষ কক্ষে একটা ইলেকট্রন। সুতরাং কি করছে দেখো, হাইড্রোজেন চাইবে যেহেতু একটা ইলেকট্রন, এর দুটো ইলেকট্রন করার চেষ্টা করবে হিলিয়ামের ন্যায় ইলেকট্রন বিন্যাস। ফলে এ একটা ইলেকট্রন দিল, আর অক্সিজেন দেখো সেও একটা ইলেকট্রন দিল। অক্সিজেনের শেষ কক্ষে 6টা ইলেকট্রন, তাই এ আরও দুটো ইলেকট্রন দরকার, তাই এখান থেকে একটা ইলেকট্রন নিচ্ছে, আবার এই হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। সুতরাং দেখো এখানে একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনও একটা ইলেকট্রন দিল। সুতরাং এখানে কি তৈরি হবে দেখো, অক্সিজেনের সঙ্গে এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন জোড় তৈরি হলো, এখানে একটা ইলেকট্রন জোড়, এদিকে দেখো এই হাইড্রোজেনের সঙ্গে একটা ইলেকট্রন জোড়, দুটো ইলেকট্রন জোড় তৈরি হলো। তো দুটো ইলেকট্রন জোড় তৈরি হলো, এই হাইড্রোজেনের সঙ্গে একটা অক্সিজেনের, এই হাইড্রোজেনের সঙ্গে একটা অক্সিজেনের তৈরি হলো। এর ফলে দেখো এই অক্সিজেনের কটা ইলেকট্রন হলো, অক্সিজেনের দেখো এই 8টা ইলেকট্রন হয়ে গেল। অর্থাৎ অক্সিজেন তোমার নিয়ন গ্যাসের নয় সুস্থির ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। আর এই হাইড্রোজেন দেখো এই দুটো ইলেকট্রন পেলো, এই হাইড্রোজেনের দুটো ইলেকট্রন পেলো, অর্থাৎ হাইড্রোজেনে হিলিয়ামের নয় সুস্থির ইলেকট্রন বিন্যাস পেয়ে গেল। সুতরাং এইভাবে দেখো H2O অর্থাৎ জলের অণু তৈরি হলো, অক্সিজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু প্রত্যেকে সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করলো। তাহলে যেহেতু এখানে দেখো প্রত্যেকে সমানভাবে ইলেকট্রন দিচ্ছে, এই যে সর্বস্থ কক্ষের সমসংখ্যক ইলেকট্রনের সমন্বয়ে গঠিত, তাহলে প্রত্যেকে সমান সংখ্যক ইলেকট্রন দিচ্ছে। এই হাইড্রোজেন একটা, অক্সিজেন একটা দিল, ফলে একটা ইলেকট্রন জোড়, যেখানে প্রত্যেকে সমানভাবে একটা করে ইলেকট্রন দিল। ফলে এখানে এক বা একাধিক ইলেকট্রন জোড় তৈরি হলো। এখানে যেমন একটা ইলেকট্রন জোড়, এখানে একাধিক ইলেকট্রন জোড় হলো, এখানে একটা, দুটো ইলেকট্রন জোড় তৈরি হলো। ফলে এইভাবে তৈরি হলো জলের অণু। যেহেতু এখানে ইলেকট্রন সমভাবে ব্যবহার হচ্ছে, তাই এটার নাম হচ্ছে সমযোজ্যতা, আর এই যৌগটা হচ্ছে সমযোজী যৌগ। এবার দেখো 3 নম্বর উপায়, একটি পরমাণুর সর্বস্থ কক্ষে দুটি ইলেকট্রন উভয় পরমাণু কর্তৃক সমভাবে ব্যবহার দ্বারা। অর্থাৎ উপরেরটায় যেটা হলো কি, প্রত্যেকে একটা করে ইলেকট্রন দিচ্ছিল, সমভাবে ব্যবহার হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে কি একটি পরমাণুর সর্বস্থ কক্ষে দুটি ইলেকট্রন দিয়ে দিচ্ছে এবং প্রত্যেকে সেটা সমভাবে ব্যবহার করছে। অর্থাৎ এখানে ব্যবহার করছে উভয় দুজনে, কিন্তু ইলেকট্রন দিচ্ছে একটা পরমাণু দুটো ইলেকট্রন দিচ্ছে। এরকম করলে সেটা হচ্ছে যে যোজ্যতা তৈরি হয়, এর ফলে যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে অসমযোজী যৌগ। এক্ষেত্রে যে যৌগটা হবে সেটা হচ্ছে অসমযোজী। কেন অসমযোজী? কারণ এখানে দেখো যোজ্যতা সমান নয়, একজনে দুটো ইলেকট্রন দিচ্ছে, আরেকজন
কোনো ইলেকট্রন দিচ্ছে না, তাহলে একজন যেহেতু দুটো ইলেকট্রন দিচ্ছে আরেকজন দিচ্ছে না, তাহলে এটা অসমযোজী, যোজ্যতা সমান হচ্ছে না। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, ধরো সালফার অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, সালফার যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হচ্ছে, দেখো সালফারের শেষ কক্ষে কটা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। অক্সিজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন, অক্সিজেনেরও 6টা ইলেকট্রন। তাহলে দেখো প্রত্যেকে চাইছে কি শেষ কক্ষে তোমার কটা করে, 8টা করে ইলেকট্রন করলে সুস্থির হবে। সুতরাং এক্ষেত্রে দেখো এ একটা ইলেকট্রন দিল, সালফারও একটা ইলেকট্রন দিল, একটা ইলেকট্রন জোর তৈরি হবে, এও একটা ইলেকট্রন দেবে, এও একটা ইলেকট্রন দিচ্ছে, প্রত্যেক আরেকটা ইলেকট্রন, অর্থাৎ এখানে দুটো ইলেকট্রন জোর করতে হবে। কারণ কি, একটা ইলেকট্রন জোর করলে একটা ইলেকট্রন পাবে, কিন্তু আরেকটা ইলেকট্রন জোর করলে তবে তো দুটো ইলেকট্রন পাবে, তাই না? সুতরাং এখানে কি তৈরি হচ্ছে দেখো, এখানে অক্সিজেন আর সালফারের মধ্যে একটা দুটো ইলেকট্রন জোর তৈরি হলো, দুটো ইলেকট্রন জোর, দুটো ইলেকট্রন জোর তৈরি হলো। ফলে দেখো প্রত্যেকের হচ্ছে শেষ কক্ষে 8টা করে ইলেকট্রন হয়ে গেল, প্রত্যেকের শেষ কক্ষে দেখো 8টা করে ইলেকট্রন হয়ে গেল। এই যে ইলেকট্রন তৈরি হলো দেখো, এর ফলে সালফার আর অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন তৈরি হলো। যেহেতু এখানে দুটো ইলেকট্রন জোর, তাই এটা দ্বিবন্ধন, দুটো বন্ধন হয়েছে, তাই না? এখানে দুটো ইলেকট্রন জোর মানে দুটো বন্ধন। এবার দেখো এটা হচ্ছে এসো, এটা হচ্ছে সমযোজ্যতা। এখনো পর্যন্ত যেটা বলছি সমযোজ্যতা, কিন্তু এটা অসমযোজ্যতা নয়। এবার দেখো এর সঙ্গে যখন আরেকটা অক্সিজেন যুক্ত হবে, এসোর সঙ্গে আরেকটা অক্সিজেন যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে কি হবে দেখো, এই অক্সিজেনের শেষ কক্ষে কটা, 6টা ইলেকট্রন। এখন দেখো এই সালফারের তো 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, আর এই সালফার এই যে দেখলাম দেখো 8টি ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, তাহলে সালফারের অষ্টক পূর্ণ হয়ে গেছে, অক্সিজেনের অষ্টক পূর্ণ হয়ে গেছে। তাহলে এর সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হবে, কী হবে যুক্ত হবে, কারণ প্রত্যেকের এই দুজনের প্রত্যেকের অষ্টক পূর্ণ হয়ে গেছে, কিন্তু এই অক্সিজেন তো অষ্টক পূর্ণ হয়নি, তাহলে এটার সঙ্গে এটা কীভাবে যুক্ত হবে। সুতরাং এখানে দেখো কি হলো, এই সালফার দুটো ইলেকট্রন এখানে দান করে দিল, অর্থাৎ দেখো সালফার তো ইলেকট্রনের দরকার নেই, কারণ অষ্টক পূর্ণ হয়ে গেছে, কিন্তু এর দুটো ইলেকট্রন দরকার, সেই জন্য সালফার দুটো ইলেকট্রন একে দিয়ে দিল, দিয়ে এদের মধ্যে একটা ইলেকট্রন জোট তৈরি হলো। সুতরাং এই যে ইলেকট্রন জোটটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে অসমযোজী। কেন, এখানে সালফার যেহেতু নিজেই দুটো ইলেকট্রন দিচ্ছে। সুতরাং এটাকে আমরা দেখাবো দেখো এরকমভাবে, এই তীর চিহ্ন দিয়ে দেখাবো, এইভাবে তীর চিহ্ন দিয়ে দেখাবো। অসমযোজ্যতাকে সমান দিয়ে ড্যাশ দিয়ে দেখাবো না, এটা তীর চিহ্ন, যে দিচ্ছে আর যাকে দিচ্ছে তার দিকে তীর চিহ্ন, অর্থাৎ যাকে দিচ্ছে, যে দিচ্ছে তার থেকে যাকে দিচ্ছে তার দিকে তীর চিহ্ন হবে, ঠিক আছে? অক্সিজেনের দিকে দিচ্ছে তাই অক্সিজেনের দিকে তীর চিহ্ন, এটা হচ্ছে অসমযোজ্যতা। এখানে দুটো ইলেকট্রন সালফার অক্সিজেনকে দান করলো, বোঝা গেল? তাই এইভাবে হচ্ছে অসমযোজী যোজ্যতা। সুতরাং আমরা দেখলাম যে মৌলগুলো তাদের ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাসের করার জন্য তিন রকম উপায়ে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। একটা হচ্ছে সর্বস্থ কক্ষে ইলেকট্রন থেকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বর্জন হলো। 2 নম্বর হচ্ছে দুটো পরমাণু হচ্ছে তাদের সর্বস্থ কক্ষে ইলেকট্রন সমভাবে দিয়ে সমযোজ্যতা তৈরি করলে, ইলেকট্রন জোট তৈরি করলে সমভাবে ব্যবহার করছে, সমযোজ্যতা সৃষ্টি হচ্ছে। আরেকটা হচ্ছে শেষে কোনো একটা পরমাণু সর্বস্থ কক্ষে তার দুটো ইলেকট্রন দান করে দিয়ে উভয় পরমাণু দ্বারা সমভাবে ব্যবহার করে অসমযোজ্যতা সৃষ্টি হচ্ছে। তাই এই 3 রকমভাবে একটা মৌল নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে এবং 3 রকম যোজ্যতা বা 3 রকম যৌগ বা 3 রকম বন্ধন তৈরি করতে, ঠিক আছে?